শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ 5 দফা দাবিতে রাজধানী ঢাকায় 18 সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী সহ 60টি দল। একই দাবিতে 19 সেপ্টেম্বরও বিভাগীয় শহরে হয় বিক্ষোভ। 26 সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর। ঐকমত্য কমিশনে আলোচনা চলমান থাকার পরও বিভিন্ন দাবি নিয়ে জামায়াত সহ বিভিন্ন ইসলামী দলগুলো কেন রাজপথে, এর ব্যাখ্যায় জামায়াত নেতারা বলছেন, আলোচনার টেবিলে গেলেও সেই আলোচনার সফলতার মুখ দেখছেন না তারা। তাদের ধারণা কোনো চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। তাই জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরতেই তাদের এই মাঠের আন্দোলন। দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচন পদ্ধতি নিয়ে রাজপথে। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। হাবিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আলোচনায় আজকে সময় দিচ্ছেন অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। শেখ ফজলে বারী মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আলোচনা চলবে নির্বাচন পদ্ধতি নিয়ে রাজপথে। একটু আলোচনায় প্রথমেই একটু যেতে চাই হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার কাছে। হাবিব ভাই, ঐকমত্য কমিশনে আমরা আলোচনা চলছে দেখছি, নির্বাচন পদ্ধতি, পিআর পদ্ধতি হবে নাকি, কি পদ্ধতি হবে, জুলাই সনদের আইনি ভিত্তি, এসব বিষয়ের আলোচনা। এই ফাঁকে আবার জামায়াত সহ 60টি দল তারা আন্দোলনে নেমেছে এবং তাদের দাবির কথাও বলছে। তারা বলছেন যে আসলে সরকার এটা শুভঙ্করের ফাঁকি দিকে যাচ্ছে, জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরতে তারা এই আন্দোলন, সেটা বলছেন। এই যে ইসলামী দলগুলো এক হলো রাজপথে, এই আন্দোলনের কারণে বিএনপি কোনো কারণে বেকায়দা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল এস এর সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক শেখ ফজলে বারী মাসুদ ভাইকে শুভেচ্ছা। আমরা সবসময় আন্দোলন করি, দাবি আদায়ের জন্য মিছিল করি সরকারের বিরুদ্ধে, সরকারের কাছে দাবি জানাই। এই প্রথম নিজেদের সরকারের কাছে আমরা দাবি আদায়ের জন্য রাজপথে মিছিলে নেমেছি। নিজেদের সরকার তো নাকি, মানে আপনাদের সবার সরকার? সবার সরকারই তো। সবচেয়ে বড় সরকার, সবচেয়ে বেশি সুবিধাভোগী জামাত। জামাতের যে লোকবল, জামাতের যে প্রতিষ্ঠান অতীত ছিল, ভবিষ্যৎ তো নির্ধারণ হবে ভোটের পরে। এতগুলি সুযোগ সুবিধা তারা নিচ্ছে, পাচ্ছে। সব দলগুলো তো নিজেদের সরকার সবচেয়ে বেশি তারা নিয়েছে। তারা সবচেয়ে বেশি নিজেদের সরকারের কাছে মিছিল করেছিল, রাজপথে গিয়েছিল, যায়নি তো। গেছে তো আওয়ামী লীগের ওই নিষিদ্ধের ব্যাপারে আন্দোলনে। না না, নিজেদের সুবিধা আদায়ের জন্য নিজেদের সুবিধাগুলো নিয়েছে। যতগুলো বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর নিয়োগ দিল, এতগুলো এসপি ডিসি, বিভিন্ন জায়গায় শিক্ষা বিভাগে, স্বাস্থ্য বিভাগে, এই যে বিভিন্ন জায়গায় যে তারা পুলিশে বিভিন্ন জায়গায় নিয়োগ দিল, এই জন্য তারা মিছিল করতে গিয়েছিল না। যে সরকার আমাদের সবার, তারও সরকার, এই সরকারের কাছে আলোচনা চলমান, সেখানে আবার জনদুর্ভোগ বাড়িয়ে মিছিল করার কোন দরকার পড়লো? কোন দরকার পড়লো এখন বলেন? তারপরে যে দাবিটা নিয়ে মিছিল করতেছে সেই দাবিটিকে পিআর পদ্ধতি নির্বাচন। পিআর পদ্ধতি নির্বাচন তো আমাদের সংবিধানও নেই। আগে এত আলোচনা হয়েছে, কোন আলোচনার মধ্যেও পিআর পদ্ধতির কথা আসেনি। হঠাৎ করে তারা মাঠে নেমে বললো যে পিআর ছাড়া নির্বাচন হবে না, নির্বাচন করতে দেবো না। এটা কোনো রাজনৈতিক কথাবার্তা হতে পারে? আলোচনা হতে পারে, পিআরের কথা বলতে পারে, হতেই দেব না, করতেই দেব না, এটা তো হয় না। এইটা বলার কি অধিকার তারা রাখে? এই অধিকার, এই কথা বলার জন্য যে জনগণের জন্য, দেশের জন্য যা করার দরকার, যে কাজ করার দরকার, সেই কাজকে জামাত করেছে? এক কথা উত্তর না। কারণ তারা স্বাধীনতা যুদ্ধের সময় দেশের স্বাধীনতার পক্ষে কাজ করেনি। পরবর্তী সময় এই দেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, 82 সাল থেকে 90 সাল পর্যন্ত আমরা আন্দোলন করেছিলাম গণতন্ত্র উদ্ধারের জন্য। একটা জামাত ইসলামের ছাত্র শিবিরের একজন মারাও যায়নি, একজন মারাত্মক আহত হয়নি। তাহলে এই দেশের মানুষের স্বার্থের জন্য তাদের কোনো অবদান নেই। এই যে বিগত 15.5 বছর 90 আন্দোলনে ছিলেন না? ছিল না। তারা মিছিল করেছে, একজন মারা যায়নি, একজন আহত হয়নি। ওইরা বিকালবেলা যখন হরতাল শেষে, তখন ওই সব একটা বড় মিছিল করতে নিরাপদ সময়। আবার এই যে 15.5 বছরের মধ্যে আপনি দেখেন বিএনপির কত ছেলে মারা গেছে নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জ, বিভিন্ন জায়গায় দাবি আদায়। কোন দাবি?
দ্রব্য উদ্যোগের প্রতিবাদে, আপনার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে, লোডশেডিংয়ের প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জামাত ইসলামের একটা থেকে মারা গেছে। বিগত 15 বছর একজনও মারা যায়নি। মারা গেছে হয়েছে তাদের যে যুদ্ধ অপরাধের দায়ে যাদের ফাঁসি দিয়েছিল, জেল দিয়েছিল, তাদের জন্য ওই আন্দোলন করে মারা গেছে। দেশের মানুষ তাদের নিজেদের নেতাদের মুক্তির জন্য বা ফাঁসি দেওয়ার প্রতিবাদে বা জেল দেওয়ার প্রতিবাদে আন্দোলন করেছে। দেশের মানুষের জন্য কোন আন্দোলনটা করলো? এই 15.5 দেখান তো একটা লোক তাদের মিছিল গিয়ে মারা গিয়েছে বা ওই আন্দোলন করতে গিয়ে তারা খুব বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। তারা নিজেরা গোপন মিটিং করতে গিয়েছে, সেখানে গিয়ে তাদের গ্রেপ্তার করেছে। তাদের শাস্তি সংস্থা মিছিল করতে গিয়েছে, সেখানে গিয়ে তারা আপনার অ্যারেস্ট হয়েছে। রাজপথে মিছিল মিটিং করতে গিয়ে আমাদের মেয়েরা, এই যে মহিলা দলের কর্মী নেতাদের দাবি করে খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক সামলাতে গিয়ে, ট্রাক সরাতে গিয়ে একটা মিছিল বের করেছিল ইয়ে থেকে, মগবাজার থেকে, সেখানে প্রথম শহীদ হয়েছে। তারা কোথায় শহীদ হয়েছে? শিবিরের দাবি কোথায় কোথায়? তারা নিজেদের জন্য গিয়ে শহীদ হলো না, এর জন্য আর এখানে গেল। আমাদের দাবি করলে হবে না তো। আমাদের কত মেয়েরা, আমাদের মেয়েরা এই যে আপনার পারিবারিক সামনে কতভাবে আহত হলো, কতদিন অ্যারেস্ট হলো, সাবেক সময় তাদের হয়েছে, মিছিল করতে গিয়ে তাদের হয়েছে, তো হয় নাই। দেশের মানুষের কোনো আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা নাই। তারা নিজের দল গুছানোর জন্য যা যা করার দরকার তাই তাই করছে। এমনকি 24-এর অভ্যুত্থানেও তাদের ছিল না। 24 মধ্যে ছিল বিএনপি ছিল, তাদেরও ছিল। দেশের জন্য না, ওটা তো ছিল বলতেছি আমি, না বলছি ছিল তো। কিন্তু আবার তারা ডাকসুদার ভিভিজে ছিল, তাদের কোনো ফুটেজ দেখাতে পারবেন? কোনো মিছিলে ছিল দেখাতে পারবেন না। হ্যাঁ, 24 আন্দোলনে তাদের অনেকে শহীদ হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, আহত হয়েছে। বিএনপি সেই তুলনায় বড় দল অনেক বেশি হয়েছে, এটা তো আমি শেয়ার দিচ্ছি। আমি বলছি যে আজকে তারা এইটুকুতে তারা যতগুলি সুবিধাজনক অবস্থান নিয়েছে তারা বা পেয়েছে তারা, এটা তো তাদের পাওনা না। এখন তারা পেয়ার পদ্ধতির নির্বাচন করতে দিবেই না, যে বলতেছে এটা জাকসু নির্বাচন তারা পেয়েছে, এগুলো তারা পাওয়ার কথা না। তাহলে পাওয়ার কথা ছিল না তো, পেয়েছে কেন? কারা দিল এটা? কেন পেয়েছে বলি, আমি ব্যাখ্যা দিই। এই যে 15.5 বছরের ছাত্র সংগঠনগুলি আন্দোলন সংগ্রামে, তারা 2-4 জন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় শিবির নামে যখন ধরা পড়েছে, তখন তাদের অত্যাচার হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি, আমি নিজেও প্রতিবাদ করেছি। তাছাড়া শিবির সব ছাত্রলীগের সাথে মিছিল একাকার হয়েছিল। 5 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, যখন এখন যারা ভিভিজেস, তারা যখন ঘোষণা করলো যে আমরা শিবিরের প্রেসিডেন্ট, শিবিরের সেক্রেটারি, তখন আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিতাড়িত হতে হয়নি। যদি তারা দাবি না করতো বা যদি তারা শিবিরের প্রেসিডেন্ট না হতো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা থাকতে হতো না। ছাত্রলীগের মধ্যে তাদেরও পালিয়ে যেতে হতো। ছাত্রলীগের শেষ কর্মীবৃন্দ যার নাম আছে খাতায়, সে কি আছে? তারা তো আছে। ওই যে এখন যে হয়েছেন, তিনি কি আন্দোলনে ছিলেন না? কোথায় ছিল? আমরা যে ভিডিও ফুটেজে দেখলাম, জানাজা পড়াচ্ছে, জানাজা ইমামতি করছেন, কোথায় ওই যে শাহবাগের মোড়ে, দেখেন না কোথায় ভিডিও ফুটেজগুলো দেখলাম আর কি। তারা তো ছাত্রলীগের মিছিলে গেছে তো। আচ্ছা, ছাত্রলীগের মিছিলে ছবি আছে তাদের। আমার ছাত্রদল দেখেন তো, তারা তো অস্বীকার করে। আমাদের ছাত্রদল মিছিল দেখেন তো, আমাদের ছাত্রলীগের মিছিলে গেছে কিনা? আমার ছাত্রদলের ছেলে তারা ভর্তি হয়েছে, তারা তাদের লেখাপড়ার জীবন অসমাপ্ত রেখে তারা চলে গেছে, মায়ের খেয়েছে, আহত ফিরে চলে বাড়িতে চলে গেছে। তাদের একটা 2-4টা বাদে, ওই রাষ্ট্রীয় তার বাদ দেখেন তো, তাদের সব ছেলে রেগুলার বিশ্ববিদ্যালয় থেকেছে, হলে থেকেছে, হলের খেয়েছে, সাবসিডি দেওয়ার খাবার খেয়েছে, ক্যাম্পাসে মিছিল করেছে। এখন জামাত সহ ইসলামী আন্দোলনগুলো যে আন্দোলনটাকে কিভাবে দেখছেন আপনি? এইটা আন্দোলনটা, এটা জাস্ট দেশের ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টি করা, দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা। যদি একটু অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, আপনারা আন্দোলনে নেমেছেন, সেটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ 5 দফা দাবি। আপনারা কি আবার নতুন করে দেশকে অস্থিতিশীল করতে চান? আপনাকে ধন্যবাদ। যারা চ্যানেল এর যারা দেখছেন শুনছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। আমরা আপনাকে বুঝতে হবে হলো আমরা আন্দোলনে গেলাম কখন। এই ঐক্যমত্য কমিশন যখন স্প্রেডশিটগুলি আমাদের কাছে দিচ্ছিল, শুরুতেই আমরা দেখেছি এর মধ্যে তাদের প্রস্তাবনাতেই আছে পিআর সিস্টেম নির্বাচন উচ্চ কক্ষে, এটা তাদেরই আছে প্রস্তাবনায়। তো যখন আমরা দেখলাম যে এখানে নিম্ন কক্ষে নেই, এই একদম শুরুতে আমরা 10/4 মানে এপ্রিল মাসের 10 তারিখে আমরা লিখিতভাবে দিয়েছি প্রস্তাবনায় যে নিম্ন কক্ষেও
পিয়ার দরকার। সেখান থেকে আমরা আন্দোলন ঘোষণা করলাম হলো গত 15 তারিখ, তার মানে 5 মাস 5 দিন পরে। আমরা যখন দেখলাম যে পিয়ারের ব্যাপারে আমরা লিখিত দিলাম, তারপরে এজেন্ডায় আসলো না, এরপরে আমাদের নেতৃবৃন্দ বারংবার ঐক্যমত্য কমিশনে বারবার বলার চেষ্টা করলো, বসিয়ে দেওয়া হলো, অনেক ক্রিটিসাইজ করলো অন্যরাও, কেউ কেউ যারা এটা চায় না। তো এরপরে যখন লাস্ট জুলাই সনদ হয়ে যাচ্ছে সব কথা, এখন যেটা সিটিং হচ্ছে এটা তো কথা ছিল না, কিন্তু সংবিধানে তো এই পিয়ার পদ্ধতি নাই। উনি আসছি আমি সেটা জবাব দিব আমি। তো এই যে বিষয়টা দেখলাম যে 5 মাস অতিবাহিত হয়ে গেল, মানে সিটিংও শেষ হয়ে গেছে ঐক্যমত্য কমিশনে, এখনো তারা এজেন্ডাতেই আনছে না, এবং আমরা যতবারই বলার চেষ্টা করি তারা এটা ইনিয়ে বিনিয়ে নানানভাবে ডিনাই করে চলে যাচ্ছে। তাহলে বোঝা যায় যে এখানে কোনো পরশক্তি আছে, অন্য কোনো শক্তি আছে যা এটা করছে, যে কারণে আনছে। তখনই আমরা উপায়ান্তর না দেখে তখন আমরা মাঠে গিয়েছি। আবার সাথে সাথে কিন্তু আমরা টেবিলেও আছি, এরকম না যে আমরা টেবিল ছেড়ে মাঠে গেছি, টেবিলে যাব না, বিষয়টা এরকম না। টেবিলেও আছি, আমরা মাঠেও প্রতিবাদ করছি। আপনাদের টেবিলেও আছেন, আন্দোলনে আছেন, এটা কি একটা দ্বিচারিতা? না, দ্বিচারিতা না, এটা হলো আমরা যে সরকারের সাথে আমরা যে একটা সমঝোতা চাই বিষয়টাতে, এটা প্রমাণ করার জন্য আমরা টেবিলে আছি, এখনো আছি। কিন্তু আমরা এটা আমাদের রাজনৈতিক ট্রেডিশনই তো মাঠে আন্দোলন করবো, এবং আমাদের জনসমর্থন কি আছে এটা তো দেখাতে হবে। পিয়ারের পক্ষে কারা আছে এটা দেখুক সরকার, যেহেতু অন্ধ হয়ে আছে, ঐক্যমত্য কমিশন অন্ধ হয়ে আছে, এটা আমরা তাদেরকে দেখাইতে চাই। সেকেন্ড যেটা বিষয়, আমার হাবিব ভাই তো অনেক প্রবীণ রাজনীতিবিদ, উনি যেটা বললেন কিভাবে বলেন আমি বুঝে আসে না। উনি বলছেন পিয়ার সংবিধানে নেই। আচ্ছা বলেন তো, আমরা যে ঐক্যমত্য কমিশনে যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করেছি এর কয়টা সংবিধানে আছে? এগুলি সংবিধানে নাই বলেই তো আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা যতগুলি পয়েন্ট, আমি একটা একটা করে বলতে গেলে তো সময় লেগে যাবে, যতগুলি পয়েন্ট দেখে এনসিসি গঠন সংবিধানে নেই, 2 মেয়াদের বেশি থাকতে পারবে না সংবিধানে নেই, এরকম অনেক কিছু নেই, যেগুলি নেই সেগুলি নিয়েই তো আমরা ইনক্লুড করার জন্যই তো আমরা আলোচনা করছি। কাজেই সংবিধানে নেই, আলোচনা করা যাবে না, এই কথা তো একটা অযৌক্তিক, একটা অমূলক কথাবার্তা। এরপরে দেখেন আমরা আরো কেন গেলাম আপনি দেখেন, আমরা দেখছি সরকার, আপনি স্প্রেডশিটটা নিশ্চয়ই আপনি দেখেছেন, ওখানে প্রথমে তারা এক প্রস্তাবনা আকারে দিয়েছে, অনেক গদবাদা লেখা, এরপরে তারা ওই যে টিকমার্কের মতো করে দিয়েছে, যে এখানে তারা দিয়েছে যে এটার আপনারা কোনটা চান, প্রস্তাবনা দিয়ে শেষে গিয়া এটা বাস্তবায়নের জন্য 6টা অপশন দিয়েছে। এই 6টা অপশনের মধ্যে 4টা অপশনই হলো নির্বাচনের আগে বাস্তবায়ন প্রক্রিয়া, আর 2টো সিস্টেম আছে যেটা নির্বাচনের পরে, পরবর্তী নির্বাচনের সরকার। অথচ আমরা দেখেন তাহলে এটা কি করলো, এই 6টা অপশন দিয়েছে। আমি 6টা অপশনের মধ্যে আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন জনে, কেউ এটাতে বলে বাস্তবায়ন নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, সরকারের অর্ডিন্যান্সের মাধ্যমে হবে, এরকম প্রত্যেকটা আছে। আমরা ওগুলোতে টিক দিয়েছি, আমরা মতামত দিয়েছি। আল্লাহ, যখন হয়ে গেল আলোচনা শেষ, এখন বলতেছে কি, বিএনপি ওই কথা বলে যে এটা করলে এটা সংবিধানে নাই, এখন যদি এটা বাস্তবায়ন করেন এটা পরবর্তীতে কোর্টে মামলা করলে টিকবে না, ইত্যাদি এগুলি বলতেছে। তাহলে আমাদের এখন প্রশ্ন, তাহলে এই যে স্প্রেডশিটের মধ্যে 6টা অপশন দিল, তাহলে কি ওনারা যারা দিয়েছেন তারা কি আইন না বুঝে দিয়েছেন? যদি আইন বুঝে দিয়ে থাকেন তাহলে এখন আবার বাস্তবায়ন করতে চান না কেন? তাহলে বোঝা গেল এখন আপনি সরকারের মানে বিএনপি বা কোনো একটা দলের প্রেসারে, কিংবা আপনার দ্রুত কারো কাছে আপনি চেয়ারটা ছেড়ে দিয়ে আপনি চলে যেতে চান, অথবা আপনাদের মধ্যে কোনো লিয়াজু হয়েছে, তাছাড়া আপনি কেন ছেড়ে দিয়ে চলে যেতে চান? জি, একটু যেতে চাই হাবিবুর রহমান হাবিব, ওনার যে বক্তব্য, আসলে কি সরকারের সাথে বিএনপির কোনো লিয়াজ হয়েছে কিনা ওনার বক্তব্য? সরকারের সাথে বিএনপি লিয়াজ থাকলে বিশ্ববিদ্যালয়গুলি সব ভাইস চ্যান্সেলর বিএনপির হওয়ার কথা, অথবা সেখানে তারা আসলে লোক আছে জামাতে পেয়েছে, সব তাহলে বিএনপির ভাইস চ্যান্সেলর হতো, সব এসপি ডিসি টিসি পুলিশ সব তো বিএনপির হতো। সরকারের সব বিএনপির নাই কেন এগুলো, বিএসসি টিসি গুলো হওয়ার জন্য এইগুলি যোগ্যতা সম্পন্ন লোকের অভাব? অবশ্যই না। এটা বিএনপি মনে করেছে কি, একটা আন্দোলন হয়েছে, একটা ইন্টারনাল গভর্নমেন্ট হয়েছে, তারা তাদের মধ্যে সিদ্ধান্ত নেই, এই যেভাবে পদ্ধতিগত আসুক, আমার ভিসি নিয়োগ দিতেই হবে, আমার এসপি নিয়োগ দিতেই হবে, এরকম ইন্টারনেট ছিল না। থাকলে তো আজকে এই অবস্থা, মানে এটাই কিনা, এইটাই নিয়ে তো যুদ্ধ হচ্ছে। বিএনপির এই সিদ্ধান্ত, এই কয়দিন ওরা থাকুক, বিএনপি ক্ষমতা আবার চেঞ্জ করে দিব, এই টেনশন না। সেই কারণে ধৈর্য ধরেছে কিনা বিএনপি? না, বিএনপি উদারতা পালন করেছে। বিএনপি
যদি মনে করতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিএনপির সমর্থক একজন হতে হবে, তাহলে বিএনপি জিয়াদি ধরতে পারতো না, বা স্বাধীনতার পক্ষের একজন। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কার পক্ষে? ম্যাক্সিমাম জামাতের, জামাত পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমাম জামাতের, যেমন রাজশাহী জামাতের, এখানে জামাতের, ওটা বিএনপি বলেই ওটা পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সে কারণে মনে হয় নির্বাচনী ফলাফল ঘোষণা করতে একটু দেরি করেছে। সে কারণে ওখানে অনিয়ম হয়েছে, তো অনিয়ম হয়েছে, এখানে অনিয়ম হয়েছে। সেই অনিয়মগুলো হয়তো মারাত্মক আকারে ধরতেও পারে না, ওর মাধ্যমে হয়। আমার কথা হলো যে একজনও যদি হয়, একজনও যদি বলে আমার ভোটটা অন্য দিয়ে গিয়েছে, তাহলে এটা তো অন্যায়। একজন যদি বলে যে আমার ভোটটা আমি দিতে আসছিলাম, আমি দিতে পারিনি, একজন যদি বলে যে আমার ভোটটা গেল কি, আমি পারতেছিলাম, আমার ভোটটা কোথায় গেল, আমি কিন্তু একটা ভোট নিজেকে তো দিয়েছি, এটা অনিয়ম হয়েছে। তো ওখানে হয়েছে জাহাঙ্গীরনগর অনিয়ম হওয়ার পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর অমার্জনীয় একটা ভুল করেছে, অপরাধ বলবো, সেটা হলো যে তারা প্রথমে আঙ্গুলে কালি দেয়নি, তারপর 2-3 ঘন্টা যাওয়ার পরে যখন ছেলেরা আপত্তি করেছে যে এই কি হচ্ছে, তখন কালি দিয়েছে, কিন্তু মোচনীয় কালি, ফু দিলে উঠে যায়, অমোচনীয় কালি দেওয়ার কথা। এবার একটা ছেলে বলতেছিল যে আমি আসলাম, আমার আঙ্গুলে কালি না, পরে আবার একটা যে ভোট দেয়নি, তার ভোটটা দিয়ে আসলো। সেটা তো প্রমাণ করা যায়নি, অভিযোগ নিজেই তো বলছে, ছেলেই তো বলতেছে। ওখানে মেয়েরা বলছে না, ছেলে বলছে না আমার ভোটটা আমি দিতে পারিনি, আমার ভোটটা গেল কোথায়, আসার আগে হয়ে গেছে, ভোটটা হয়ে গেছে। এই যে যে জিনিসগুলি অভিযোগ করলেন যে সরকার যেন তেন ভাবে ক্ষমতা ছেড়ে চলে যেতে চান, বিএনপির সাথে একটা লিয়াজুর হওয়ার একটা বিষয়। না, সরকার যেন তেন ক্ষমতা ছেড়ে না, সরকারকে তো নির্বাচন দিয়েই যেতে হবে। সরকার যদি ফেরত নির্বাচন না দেয়, তো সরকারকে তো বিদায় নিতে হবে। সেই বিদায় তো সুখকর হবে না, সুখকর হবে কখনোই না। এই জন্য সরকার নির্বাচন দিতে চায়, এই জন্য আমরা পিয়ার পদ্ধতি চাইতে পারি, সরকার নির্বাচন দিতে চাই। আবার অন্যান্য দলগুলো বিভিন্ন দাবি নিয়ে এই দাবি পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপি কেন এগিয়ে আসছে না? না, পিয়ার পদ্ধতি নিয়ে যেমন ধরেন আপনার 7 দল মাঠে নেমেছে যোগ্যত ভাবে। এখন বিএনপি যদি মাঠে নামে পিয়ার পদ্ধতি চায় না, তাহলে নির্বাচন হবে না, কথা সেই জায়গায় দাঁড়ায়। নির্বাচন না হলে কি হবে? আর পিয়ার পদ্ধতি নির্বাচনে বিএনপির কি সমস্যা? পিয়ার পদ্ধতি নির্বাচন যদি হয়, আবার বিএনপি কি সমস্যা? বিএনপির জনপ্রিয়তা বেশি। না, জনপ্রিয়তার ব্যাপার তো এখানে না। পিয়ার পদ্ধতি নির্বাচন হয়, স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে গেলে তাদেরকে আপনি ভোটটা অধিকার দিবেন না। বাংলাদেশে কি পিয়ার পদ্ধতি নাই? আপনি কিছুক্ষণ আগে বললেন কেয়ারটেকার গভর্নমেন্ট, পিয়ার পদ্ধতি নাই বাংলাদেশে। ওই যে আমরা সংখ্যা অনুপাতিক হারে আমরা মহিলা সাংসদদের আমরা, সেটা তো আপনার সংসদে উচ্চ কক্ষে যেটা বলে পেয়ার সিস্টেম, তো ওটা না, ওটা সংসদে আসন অনুপাতিক হারে আসন সংখ্যা ভিত্তিতে। এখন সমস্যাটা কোন জায়গায়? এখন এরা জামায়াত ইসলাম সহ 7 দল তারা চাচ্ছে যে সংসদ সদস্য নির্বাচনের প্রাথমিক পর্যায়ে যেটা, সেটা তারা পেয়ার চাচ্ছে। এবং অনেক দল আবার বলছে না, এটা দরকার নাই, এটা হলে দেশ ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে? এই পেয়ার পদ্ধতিতে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এককভাবে সবার কারোর পক্ষেই এখন ক্ষমতায় অ্যাবসলিউট হওয়ার সুযোগ নেই। তাহলে ধরেন আপনি পেলেন, ধরেন আপনার 40%, আমি পেলাম 20%, আমি আরো কয়েকজন সাথে ভাই তুমি হও গা, আমার অপশন, আমি তোমাকে সমর্থন দিয়ে দিলাম, তাহলে ওই 40% কিন্তু হতে পারবে না। আবার এটা হওয়ার পর কয়েকদিন পর বললো আমার দাবি মানল না, আমরা আবার আর একটা পরিবর্তন করলাম। নেপালে যেমন হতো, যদি নেপাল পরিপূর্ণ পেয়ার ওইভাবে না, তারপরও এটা তো এই রাজনৈতিক দলগুলি করছে, কেন করতেছে আমি জানি না। তো জামাত ইসলাম বুঝে সুঝে করতেছে, জামাত বুঝে সুঝে এই জন্য করতেছে। ইসলামী আন্দোলন, ইসলাম অত বুঝে করে নাই, বলছে তার আগে জন্মলা পীর সাহেব আগে বলেছেন পেয়ার পদ্ধতি, কিন্তু অত বুঝে করে নাই। জামাত কিন্তু বুঝে করতেছে। কেন করতেছে আমি বলি, জামাত জানে যে যদি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হয়, তার বিএনপির বদনাম যতই ছড়াক, বিএনপি যতই বদনাম করুক না কেন, বিএনপির কিছু লোকের বদনামের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মহান স্বাধীনতার ভূমিকা, দেশ গড়ার ভূমিকা, এইগুলিতে ম্লান হয়ে যাবে না, সবগুলিতে বাতিল হয়ে যাবে না। তারপরেও জামাত মনে করতেছে দিন শেষে গিয়ে তারা খুব বেশি সংখ্যা আসন পাবে না যদি এই সিস্টেমে হয়। এই কারণে তারা হবে না, এই কারণে তারা মনে করছে যদি তারা আনুপাতিকারী হয়, তার সব জায়গায় তাদের ভোট আছে, তো 20,000, 30,000, 40,000, 50,000 হয়, জেতার মতো না সব জায়গাতে, কিছু জায়গায় আছে জেতার মতো। তখন ভাবতেছে তাহলে আমরা অধিক সংখ্যক আসন এখানে পাবো, কিন্তু ওইটা করতে গিয়ে পাবে না অধিক সংখ্যক আসন ওই পদ্ধতিতে করলে, তাদের চেয়ে বেশি পাবে। কিন্তু কথা হলো যে তারা ভাবতেছে ধর ভোট তো 100, 200, 500, 50 ভোট, 2 ভোটে তো হার যেতে হয় না,
তো সেখানে ভাবতেছে যে বিএনপির বিরুদ্ধে যত বদনামি আমরা সয় না গেল, দিন শেষে মানুষ একটা বিএনপিকে ভোট দেবে, তখন তারা আসন সংখ্যা তাদের কমে যাবে। আর পিয়ার পদ্ধতি হলে তা তো হবে না, পিয়ার পদ্ধতি হলে তারা একটা ভালো আসন পাবে, তাদের আসন সংখ্যা। হ্যাঁ, বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ পায় তাদের আসন সংখ্যা বাড়লেও কি সমস্যা? কোনটা? যদি পিয়ার পদ্ধতিতে বিএনপি আসন বেশি হলো, এখন 51% পেতে হবে, তো 51% না পাওয়ার, 51% না পাওয়ার ভয়টা বিএনপির মধ্যে কাজ করছে, সবার মধ্যে থাকতে পারে, আমরা হতে পারে। ধন্যবাদ। তারপরে মানুষ মনে করে, আমরা তো আকাশ কুসুম চিন্তা করি না, আমরা মনে করি জনগণ আমাদের পক্ষে আছে, মানুষ যদি যায় তখন মানুষ মনে করে। জি জি, ধন্যবাদ। আমি একটু ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল নির্বাচন পদ্ধতি নিয়ে, রাজপথে রাজনৈতিক দলগুলো আছেন এবং বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলুল বারী মাসুদ, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দুজনেই আলোচনা করছেন। একটু বিরতির পর আবার একটু শেখ ফজলুল বারী মাসুদের কাছে যেতে। ফজলুল বারী মাসুদ, আমরা আগে দেখেছি জামায়াতের ইসলামীর সাথে ইসলামী আন্দোলনের আদর্শগতভাবে অনেক অমিল ছিল, এখন জামায়াতের নেতৃত্বে এখন আন্দোলন করছেন, যেটা হাবিব ভাই বলছেন আপনারা না বুঝে ইসলামী জামায়াতের অধীনে আন্দোলনে নেমেছেন, বিষয়টা কি? এটা একটা মিস ইনফরমেশন। সেটা হলো যে আমরা যে এখন যে আন্দোলনটা করছি এটা কিন্তু কারো নেতৃত্বে না, প্রত্যেকে এটা যুগপৎ আন্দোলন, যার যার মতো করে শেষে করছে। বলছেন না বুঝে করতেছে না। প্রথম উত্তর হলো যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো অধীনে কারো নেতৃত্বে করছে, বিষয়টা এরকম না। এটা একটা মিস ইনফরমেশন। এটা কেউ হয়তো প্রথম বলেছে, এটা থেকে আবার সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে, এরকম একটা কিছু। আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এটা জামাতের নেতৃত্বে না। এক। দুই নম্বর হলো ইসলামী আন্দোলন কি মানে আজকের নতুন দল যে তারা একেবারে না বুঝে, এখানে কেউ নেই, না বুঝে পিয়ারের দাবি করছে? আমরা তো 2008 সাল থেকে পিয়ারের দাবি তুলেছি এবং তারপর থেকে আমাদের মধ্যে গবেষণা হয়েছে। আমরা সব গোটা বাংলাদেশ কিভাবে হতে পারে, ওয়ার্ল্ড ওয়াইজ যেখানে যেখানে আছে, আমরা পুরো গবেষণা হয়েছে। আমরা এভাবে বলতে পারি যে পিয়ার পদ্ধতির দাবিটা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম করেছে। হ্যাঁ, বাংলাদেশে প্রথম কে করেছে এটা আমি এককভাবে বলবো না। ইসলামী আন্দোলন করেছে, এর আগেও কেউ কেউ করেছে, বামপন্থীদের মধ্যে থেকেও আলোচনা ছিল, কেউ কেউ করেছে। তবে আমরা 2008 সাল থেকে কিন্তু করে আসছি। বিষয়টা হলো যে আমরা পিয়ারে দাবিটা কেন তুললাম, এই জিনিসটা বুঝতে হবে। আর আমরা আসলে তাদের একটা অভিযোগ যে আপনারা পিয়ার পদ্ধতি এই কারণে চাচ্ছেন, আপনারা সংসদে আসন পান না, কিছু ভোট পেলে হয়তো একটা দুইটা আসন। না, অবশ্যই আমরা সংসদে আসন তো পেতেই চাই, আমরা তো সেই কারণে এটাই যে কেবল তা না, আমরা গুড ওয়েতে, প্রপার ওয়েতে আমরা তো যেতে চাইবো। রাজনৈতিক দল করি কিসের জন্য? আমরা যেতে চাইবই, সেটা মূল কথা না। মূল কথাটা হলো ওনারা কেন চান না, আমরা কেন চাই, এই জায়গাটাতে আসতে হবে। ওনারা যে প্রায়ই বলেন যে, আগে একটা কথা বলিনি, সেটা হলো যে আমরা আসলে টকশোগুলোতে গেলেই বিএনপির এগেনস্টে আমাদের কথা বলতে হয় সাধারণত। তো বলতে গেলে এরকম যেন না হয় যে পাবলিক কনসেপ্ট তৈরি না হয় যে এদের মধ্যে খালি ঝগড়াবুঝি লেগেই আছে, বিষয়টা এরকম না। আমরা সকলে মিলে যেহেতু এই আন্দোলনটা করেছি, আমরা দেশটাকে গড়তে চাই। আমরা চেয়েছিলাম বিএনপি তার রূপ পাল্টাবে। ঝগড়ার মতো না, আলোচনা বৈঠকও আছেন, আবার রাজপথে নেমে না, এটা ঝগড়া না, এটা তো রাজনৈতিক ডিবেট করতে হবে। আপনাকে সত্যটাকে বের করে আনতে হবে। বের করে আনতে গেলে উভয়টাই তো আলোচনায় আনতে হবে। তো আমরা আসলে কি চেয়েছিলাম কি জানেন, যে ফ্যাসিস্ট একটা মারাত্মক আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে এই আন্দোলনটা যারা আমরা করেছি ঐক্যবদ্ধভাবে, তারা প্রত্যেকে যদি ভালো হয়ে যেতাম, ভালো হয়ে যদি আমরা প্রপার ওয়েতে করতাম কাজটা, তাহলে দেশটা কিন্তু সুন্দরভাবে যেত। আমরা দেখলাম যে আসলে বিএনপি সেই কাজটুকু করছে না। এবং আপনাকে আমি বলি, আমি একটা অফলাইনে করছে না বলে মনে হচ্ছে, আমি এটা বুঝি না। আমি এটা বুঝি না যে তারা কেন এটা তাদের রিফর্মটা করছে না দলীয়ভাবে, কেন যে করছে না এটা আমারও বোধগম্য নয়। হয়তো বা তারা পারে না, অথবা তারা চায় না, হতে পারে। তো আমি যে জায়গাটাতে আসছি সেটা হলো, কারণটা কি জানেন, এমন কিছু দল আছে কিছু দল আছে, এই দলগুলো যদি তারা বর্তমানে বিএনপি যে কাজগুলি করছে, যেমন ধরেন ঘাট দখল, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি, কেউ কেউ এমন মন্তব্য করেছেন যদি এ সকল কাজ করতে না দেন তাহলে একটা লোক বিএনপি করবে না। সে বিএনপি করবে কিসের কারণে, কি লক্ষ্যকে সামনে নিয়ে? আমি মূল যে জায়গাটাতে আসি সেই জায়গাটা হলো যে পিয়ার
কেন চায় না, পিআর চায় না কেন জানেন? ওনারা তো বলছেন, বিএনপি বলছেই আমাদের অনেক ভোট আছে, আমরা, তাহলে অসুবিধাটা কোথায়? আপনাদের অনেক ভোট যদি থাকে আপনি তো সংখ্যাগরিষ্ঠ শুধু পাবেন না, আপনি একেবারে শতভাগ নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই। পিআরে তো আপনাকে আটকেই দেবে না কোথাও, তাহলে ভয় পান কেন? ভয়টা পায় কেন জানেন? আমাদের দেশে এই যে এফপিটিপি সিস্টেম যেটা স্বাধীনতা উত্তর চলে আসছে, এই পদ্ধতিতে বড় একটা সুবিধা একটা গোষ্ঠী পেয়ে যায়। সেটা কি? তারা 40% ভোট পেয়ে 100% ভোটারের উপরে কর্তৃত্ব করে, এই সুবিধাটা তারা পেয়ে যায়। এটা অটো তারা পেয়ে যায়। ভোট পেয়েছে তারা 40%, কিন্তু তারা মাতবারি করে, ক্ষমতা দেখায়, তারপরে চাঁদা তোলে, সবই করে 100%-এর উপরে, অথচ বাকি 70-75% তাদেরকে ভোট দেয় নাই। পিআরে আসলে এই জিনিসটা তাদের ছুটে যাবে, এই জিনিসটা তারা আর করতে পারবে। এজন্য আমার ধারণা বিএনপি সহ যারা এটা চায় না, এটা তাদের বড় একটা কারণ। আর আমরা কেন চাই? আমরা চাই হলো যে এদেশের বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করেছি। আমি ভোট দিলাম অমুক মার্কা, হাত পাখাই দিলাম, আমি ভোট দিলাম আমার প্রার্থীর, এই ভোটটার চালানো মূল্য হইল না। আর একজনে আমার প্রার্থী আমার হাত পাখা পাইলো 2 লাখ 1 ভোট, ধানের শীষ পাইলো হলো 2 লাখ 2 ভোট, 2 লাখ 2 ভোট পেয়ে উনি সংসদে চলে গেলেন। 2 লাখ 1 ভোট যারা দিল, এই যে 2 লক্ষ একজন মানুষ, এদের আপনি চালানো মূল্যায়ন করলেন না, এটা তো হতে পারে না। আমরা এই পিআরটা আমরা এজন্য চাই যে প্রত্যেকের ভোটের যখন মূল্যায়ন হবে তখন ভোটাররা ভোট দিতে আগ্রহ হবে। ফ্যাসিস্ট যেটা ধ্বংস করে দিয়ে গেছে, মানুষ ভোট দিতে যেতেই চায় না। এবং এখনো আছে এটা ট্রেডিশন যে অনেক ভালো মানুষ আছে সমাজে, তারা ভোট কিন্তু দিতে যেতে চায় না। অনেক ভালো মানুষ আপনি দেখবেন তারা আগেও দিতে যেতে চায় নাই, তাই ফ্যাসিস্টের আগেও বলে যে ভাই আমরা ভোট দিলে আপনারা হয়তো জিততে পারো না, খারাপ মানুষকে দেবো না। আমি উল্লেখ করে বলি, অনেক তবলিগ জামাতেরও এই আগের সময় আমার মনে আছে, তারাও ভোট দিতে যায় না। আমরা বললাম আপনার ইসলামের পক্ষে তো আসি, আমরা হাত পাখা নিয়ে, বলে ভাই আপনাদেরকে দিলে তো হতে পারবেন না, কিন্তু আমরা অন্যদেরকে তো দেবো না। ভোট দিতে যেত না, ভোট দিয়ে মানে ভোটই বর্জন, আমার ভোটটাই চলে যেত। তো সেক্ষেত্রে যদি আমরা পিআরে যাই তাহলে শতভাগ মানুষের প্রতিফলনটা হবে এবং আগ্রহটাও হবে, এবং একচ্ছত্র ভাবে যেটা কর্তৃত্ব এটা আর থাকবে না। ওনার একটা কথা আমি ভাই হাবিবের কথাটা যদি আমি উত্তর দিয়ে যাই, আচ্ছা আমি পরে বলবো, পয়েন্টটা ভুলে গেছি, একটা কথা দিতে চেয়েছিলাম, হাবিব ভাই ভুলে গেছি, পরে বলবো। আপনি বলেছেন যে আসলে বিএনপি একটি জনপ্রিয় দল, ঘাটের মানুষের, প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষ যে বিএনপিকে পছন্দ করে। তিনি বলেছেন যে আসলে বিএনপিকে যদি বিএনপির নেতাকর্মীদেরকে চাঁদাবাজি, ঘাট দখল, টেন্ডারবাজি বা টেম্পো স্ট্যান্ড দখল এগুলো করতে না দিলে কেউ বিএনপি করতো না, কি বলবেন? এই কথাটা একেবারে অগ্রহণযোগ্য। আপনার টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের দখলের ওনার নলেজ আছে কিনা আমি জানি না। টেম্পো স্ট্যান্ড 10 টাকা করে চাঁদা নেয়, বাস যখন চলে বাসের ওর শ্রমিকেরা নেয়, ওটা তো বিএনপি বলে না। ওই টেম্পু তারা চালায়, টেম্পুর ওখানে ওই সিরিয়াল দেওয়ার জন্য কিছু লোক থাকে। লোক যদি না থাকে, টেম্পো একটা আসলো, ও আবার নিয়ে আবার প্যাসেঞ্জার চলে গেল, তখন তো গন্ডগোল ফেসাতে হবে। এই সিরিয়াল মেনটেন করার জন্য কিন্তু বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড না বুঝে মানুষ বলে বাস স্ট্যান্ড দখল, এর দখল না। আর হাট দখল করা এটাও ঠিক কথা না, কারণ হাটের ইজারা দিয়ে গাড়ির শৃঙ্খলা সবগুলো বিএনপি ছেলেপেলেরা করছে, এখন করতে, আগে আওয়ামী লীগ করতো, তার আগে বিএনপি করতো। কেউ না কেউ করবে তো, কেউ না কেউ করবে না, কেন না করলে হয় না? না করলে হবে না তো, কেন হবে কি? আপনার বিশৃঙ্খলা চলবে না, তা ট্রাফিক দরকার কি? ট্রাফিক পুলিশ দরকার কি? আপনি করুন কিভাবে? এটা যারা শ্রমিক তারাই তো এগুলো করে, ওখানে তো বিএনপি নেতারা করে না, ওই শ্রমিক অঙ্গনে যারা কাজ করে তারাই করে, তার বিশৃঙ্খলা যাবে না। সিরিয়াল মেনটেন করা অনেক পুরনো একটা প্রচলিত নিয়ম, কিন্তু এই প্রচলিত নিয়ম থেকে বের হতে পারছে না কেন? যে আমরা জুলাই অভ্যুত্থানের পর একটা নতুন স্বপ্ন দেখার কথা বলছেন, আগে ভাত খেয়েছেন, এখন আপনি ভাত খেয়েছেন, এখন বলেন ভাত খাবো না, আন্দোলন হয়ে গেছে, কি হবে? এটা তো প্রচলিত নিয়ম হলো তো এখানে টেম্পো রেগুলার চলবে, বাস চলবে, হাটের ইজারা দিয়ে, হাটে জোর করে দখল করে খাচ্ছে না বিএনপি, হাটে ইজারা দিয়ে নিজে ডাক করে খেতে হয়, ডাক দিয়ে নিতে হয়। আপনি 10 লাখ ডাকলেন, আমি 12 লাখ ডাকলাম, সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে। এই অন্যায় ভাবে মিথ্যা কথা বলে অনেক 2 নম্বরই তো আছে, কাউকে দরপত্র দিতে না দেওয়া, দরপত্র নিতে দেওয়া না, সেটা তো জবরদস্তি করে দরপত্র দেওয়া, সেগুলো কিছুটা হয় না, তা সব জায়গায় আছে। আবার কম্পিটিশন তো হয়, জি, আবার 3 লাখ 3 কোটি টাকা, হাতে 5 কোটি টাকা হয়। সেই কারণে অনেক সময় অনলাইনে টেন্ডার করার কথা বলছে। অনলাইন টেন্ডারের সমস্যা হচ্ছে না, অনলাইন টেন্ডারের ভিতরে ঘাপলা আছে, আপনার নাই কোথায়। এখন আপনি আসেন, এটা নিয়ে হাট দখল করলাম, আমরা এখানে এদের কিছু কাজ করে করলাম, সিরিয়াল মেনটেন করে সারাদিন কাজ, শেষ হওয়ার দিন 500 টাকা পায় শ্রমিক যারা আছে, এমনিতে 500 টাকা মজুরি, 600 টাকা মজুরি। এই যে ব্যাংকগুলি দখলগুলো জামাত ইসলাম, ওটা একদম দখল,
একটা চোখ বন্ধ করে। কোন ব্যাংকটা দখল করেছে? কেন ইসলামী ব্যাংক দখল করলো, আর 4-5টা ব্যাংক দখল করলো। তারা ইসলামী ব্যাংকে তাদের নাকি? ইসলামী ব্যাংক তো সৌদি আরবে শেয়ার ছিল, অনেকের শেয়ার ছিল। এস আলম ওইসব শেয়ার টেয়ার গুলো সব নিয়ে, ইসলামী ব্যাংক তো জামাতের লোকদের ছিল, জামাতের লোকদের সব শেয়ার তো জামাতের ছিল না, তারা বিদেশ থেকে নিয়ে আসছে। হ্যাঁ, সে ছিল না। এখন এস আলম অনৈতিকভাবে দখল করেছিল, বিগত সরকার তাদের কাছ থেকে নিয়ে অনৈতিকভাবে নিয়ে নিচ্ছিল। কিন্তু ওটা তাদের একার না তো, কিন্তু তারা কি কাউকে ভাগ দিয়েছে? এখানে বিএনপি গিয়েছে, এবং তাদের এই ব্যাংকে যারা চাকরি করে একজনও জামাত শিবিরের বাইরে কেউ চাকরি করে না। এবং তাদের যতগুলি প্রতিষ্ঠান আছে, ইসলাম ব্যাংক বলেন, হাসপাতাল বলেন, ইবনে সিনা বলেন, কোচিং সেন্টার বলেন, মেডিকেল কলেজ বলেন, এমনি কলেজ বলেন, স্কুল বলেন, কোচিং ক্লাস বলেন, জামাত এত বড়, বিএনপি এত বড় দল কি করেছে? না শোনেন, পৃথিবীতে কোনো দেশে তারা এক সিস্টেমে তারা যাচ্ছে না। বিএনপি অনেক বড় দল না, না বড় দল না। পৃথিবীতে একটা দল ভারত তো অনেক কিছু গণতান্ত্রিক দিয়ে চলে। আপনার মোদীর দলের কথা বলেন, কংগ্রেসের কথা বলেন, এরকম সমস্ত বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, মেডিকেল কলেজ সব কি একটা রাজনৈতিক দল? এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো না। এবং এনজিও যেগুলি আছে, এনজিও যারা সদস্য তারাই লোন পায়। আপনি যদি নিজে ব্যবসা করেন তাহলে কোনো সমস্যা আছে? আমি ব্যবসাতে ইনভেস্ট করি। একটা মেডিকেল করেছে, সেটা ব্যক্তিগত, কিন্তু এরা তখন তো বিএনপির মেডিকেল তো বসে না। বিএনপি আমাদের অনেকে মেডিকেল করে যারা করে নিজের আলাদা, সেটা করছে তো ব্যক্তিগত হয়ে করছে, ব্যবসাতে ব্যক্তিগত কারো, কিন্তু এটা দলগতভাবে, জামাত ছিল ওইটা দলগতভাবে। এবং সেই মেডিকেল কলেজের শিক্ষক কিন্তু জামাতও আছে, বিএনপিও আছে, অন্য দলও আছে। যে প্রতিষ্ঠানগুলি বিএনপির আছে সেখানে কিন্তু সব দলের যে সমর্থন করুক না কেন, তারা কিন্তু সেখানে যোগ্যতার ভিত্তিতে হোক, তদবিরের ভিত্তিতে হোক, তারা চাকরি করে। একমাত্র জামাত ইসলামের যতগুলি প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠানের জামাত শিবিরের বাইরে আপনি কাউকে পাবেন না। জামাত আমিরের শফিকুর রহমান তার হাসপাতালে সনাতন ধর্মাবলম্বীদেরও চাকরি দিয়েছেন, তিনি ঘোষণা করেছেন। জামাতের যেগুলি আছে একটা পাবেন না। যেগুলি করেছে আমি জান, ইবনে সিনা জানতে দেখি, যান হাসপাতাল জান দেখি একটা আছে নাকি জামাতের বাইরে। আমার কথাটা হলো ওই, এবং তারা তাদের নিজের লোকদের তাদের নিজের লোকদেরকে দেশের জন্য, যে কথা আমি বলেছিলাম, দেশের জন্য তারা কাজ করবে না। জামাত ইসলামের নিজের আপন ভাই ওই ক্যান্সার আক্রান্ত হয় বা অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, অথবা যদি আপনার কিডনি রোগী হয়, টাকা দেখে না। যদি নজির আছে আপনার কাছে? আছে, আমার এলাকাতে কারোর পক্ষে জানে না, কারোর কাছে জানে তারা কত অসহায় লোক পড়ে থাকে, কত অসহায় লোক হাসপাতাল থাকে, একটাও দেখতে যাবে না যে তাদের সমর্থক না হয়। আর আমরা বিএনপি, আমাদের তারেক রহমান কে কোথায় কৃষক পেলাম, নাদ্যমূল্য পেলাম, আত্মহত্যা করতে গেল, বা তার বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়াবে, বহু নজির আছে, বহু নজির আছে। কিন্তু কোনো নজির নেই। যদি হাবিব ভাই একটু কথা বলে, আপনি এর আগে বলেছেন বিএনপি উদারনীতিতে বিশ্বাস করে, কিন্তু বিএনপির নেতা দলের মধ্যে কি উদারনীতিটা আছে? যদি আমি বলি, একটি ঘটনার কথা বলি, যদি বলি নরসিংদীর বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, একজন নিহত হয়েছেন, সেটা একটি গ্রুপের। গত শুক্রবারে সেই একই গ্রুপ আরেকটা গ্রুপের সদস্যকে না পেয়ে তার স্ত্রীকে খুন করে আসছে। তাহলে বিএনপি দু গ্রুপের সংঘর্ষ আমরা দেখলাম, তাহলে উদারনীতির কথা বলছেন? না, উদারনীতির কথা বলে আমরা দলের মধ্যে, শোনেন, দলের মধ্যে গ্রুপিং। আজকে ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তার ভিতরে খুনাখুনি ছিল, এগুলি ছিল। জামাত, বিএনপিকে তো আমরা আওয়ামী লীগের মতো দেখতে না। আমি কথা শেষ করতে যান। আমরা চাই না যে আমাদের ভিতরে এগুলি হোক। জামাত আজকে ছোট দল, যার ক্ষমতায় যখন চলে যাবে না, আমার পাবনাতে আমি দেখেছি, পাবনাতে ওখানে আপনার নমিনেশন দেওয়া হয়েছে ইকবাল সাহেবকে, ইকবাল, সেখানে আগে যে আমির ছিলেন আব্দুর রহিম, প্রকাশ্যে মিছিল করেছে, ইকবালের বিরুদ্ধে মিছিল করেছে, তাকে চাঁদাবাজ বলেছে, তাকে দুর্নীতিবাজ বলে ধাক্কা দিয়েছে। তো জামাত ইসলাম যখন রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, যাওয়ার পরে এবং তারপরে তাদের ইতিমধ্যে তাদের কতগুলি ধরা পড়লো। আপনি দেখেন রংপুরে গাইবান্ধা, রংপুরে দিত একটা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ইউনোর সিগনেচার নকল করে 13 জনকে চাকরি দিয়েছে, তাকে তত বহিষ্কার করছে। সেদিন কোথায় আওয়ামী লীগের মিছিলে আন্দোলনের সময় গুলি করেছে, তাকে ছাড়ানোর জন্য সুপারিশ করেছে। আমার ওখানে, আমার ইউনিয়ন, আমার বাড়ির কাছে, সে আওয়ামী ওলামা লীগের ভাইস প্রেসিডেন্ট ছিল ওই ইউনিয়নের। সে একবার পারিবারিক জেলে ছিল, জেলের ভিতর থেকে সে কিন্তু পরে সিগনেচার করেছে, ওই যে কদিন ছিল অনেক দিনের। তাকে ধরে নিয়ে গেল, আমাকে ফোন করে, আমার একটা আত্মীয় হয়। আমি বলি, ভাই আমি এটা পারবো না। জামাত ইসলাম কি করলো, তাদের নিজের দলের কত বড় অনৈতিক এরকম সিট বানালো। তাদের একটা কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, সেই কমিটির ভিতরে কোথাও তার নাম নাই। আওয়ামী লীগের যে সুপারিশ আছে সেখানে ওরা লেখা আছে। তারা একটা নতুন সিট বানালো,
সিট বানায় তাকে সাংগঠনিক সম্পাদক বানালো জামাতের ও ইউনিয়নের, বানায় তারপর তারা জামিন করালো। আপনি চিন্তা করতে পারেন কত বড় অনৈতিক কাজ। অবশ্যই এই কাজগুলি তারা করে। আমি আরেকটা কথা বলি, আমার একটা ঘটনা দিয়ে আমি বলি, আমাকে দেখলেন না সকালবেলা আমাকে র্যাব ধরছে, দেখছেন না, অনেক টাকা পয়সা নিয়ে আমাকে ধরছে। সে কথা আমরা পরে শুনবো। হাবিব ভাই, আমার কাছে সময় খুবই কম। আচ্ছা, যদি বলি শেখ ফজলে বারী মাসুদ, আজকে একটা জরিপের রিপোর্ট আমরা পেয়েছি, সেখানে বলা হচ্ছে 2026 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দিয়েছেন দেশের 86.5% ভোটার। এছাড়া 94.3% ভোটার জানিয়েছেন ভোট দিতে আগ্রহী তারা। জরিপের 56% উত্তরদাতা জানিয়েছেন তারা পিআর পদ্ধতির সাথে পরিচিত নন। রোববার রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ইনোভেশন কনসাল্টিং এর পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 2 এর প্রকাশিত প্রথম প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তারা 10,413 জন প্রাপ্তবয়স্ক নাগরিককে অন্তর্ভুক্ত করেছে এই জরিপে, এবং তারা তো সরকার, নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা, নির্বাচনী সংস্কার সম্পর্কে জনগণের অনুভূতি জানতেও চেষ্টা করেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে 94% মানুষ ভোট দিতে চায়, 86.5% মানুষ জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করে, এবং 56% উত্তর জানে তারা পিআর পদ্ধতি চায় না বা বুঝে না। এরপরেও কেন আপনারা পিআর পদ্ধতির দাবি করছেন? প্রথম যে বিষয় সেটা হলো যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত, এটা আমরা সকলেই বলি। এটা আপনি যে পার্সেন্টেজ বলেন এটা 100% হতে পারত, যেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে বা তাদের কি চিন্তা ভাবনা সেটা বাদে সবাই আমরা নির্বাচন চাই। আমরাও চাই, ইসলামী আন্দোলন বলে আমরা নির্বাচন চাই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হলো এই সরকার যে কয়েকটা মূল যে দাবি নিয়ে আসছিল, তাদের কথা ছিল বিচার, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন। আপনি দেখেন বিচার এখনো সবাই বলে চলমান, ঠিক আছে চলমান, কিন্তু কিছু তো দৃশ্যমান হতে হবে, সেটা আমরা এখনো পাইনি। এরপরে ধরেন সংস্কারটা কি বলে দিলেন যে পরবর্তী সরকার এসে এত মাসের মধ্যে করবেন, সংস্কারটাও করলেন না, বিচারটাও পেলাম না। নির্বাচনের কথা বলছেন, নির্বাচনের জন্য আপনি মোটা দাগে কি 5টা পয়েন্ট বলতে পারবেন যে অতীতে যে নির্বাচন হয়েছে আমরা এই মোটা দাগে 5টা কাজ করেছি, এই 5টা কাজ দ্বারা আমরা প্রুভ করতে চাই যে এই ফেব্রুয়ারি নির্বাচনটা আগের মতো হবে না, ব্যালট বাক্স নিয়ে দৌড়াদৌড়ি হবে না, গোলাগুলি হবে না, মারামারি হবে না। এরকম 5টা কি এই সরকার দেখাইতে পারবে? আমরা তো প্রত্যাশা করেছিলাম যে সরকার এ জাতীয় রিফর্মগুলি করে সেই জায়গাটাতে যাবে, কিন্তু আমরা দুঃখজনক বাস্তবতা হলো সেই জায়গায় যায়নি। এবং দেখেন আমরা পিআরটা কেন চাচ্ছি, আপনি দেখেন বিগত এই যে 54-55 বছর এই সময়টাতে আমাদের যেই ট্রেডিশনালি যে নির্বাচনটা হয়ে আসছে, আপনি আবারও সে ফেব্রুয়ারি সেই নির্বাচনেই যাচ্ছি ধরে নেন, আমি যদি যাই তাহলে আমরা অতীতে যা পেয়েছি তার বিকল্প কিছু পাবো বলে আশা করা যায়? আমার তো মনে হয় না। আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি নিজেকে চিন্তা করেন তো, আমি পাবলিক ট্রান্সপোর্টে চড়ি, আমি সকালবেলায় বাজার করি, আপনি চিন্তা করেন সকালবেলা বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন দামগুলো সব চড়া দাম, মারাত্মক, আপনি কাকে বলবেন? বলার লোক নাই। আপনি গেলেন বাসে উঠলেন, পাবলিক ট্রান্সপোর্টে উঠলেন, ভাড়া নিচ্ছে অযৌক্তিক, কাকে বলবেন? বলার লোক নাই। আপনি গেলেন বিচারালয়ে, সেখানে গিয়ে আপনি বিচার পাচ্ছেন না, আপনি সেখানে দুর্নীতি চরম পর্যায়ে, আপনি কাকে বলবেন? লোক পাচ্ছেন না। এই যে একটা মানে একটা দৈত্য দানবের রাষ্ট্র চলে আসছে আমাদের দীর্ঘ সময়ে, এই সময় এই জায়গাটা থেকে তো আমাদের চেঞ্জ করতে হবে। আপনি দেখেন আমাদের বাংলাদেশের এই পলাশিতে যেই আমরা আমাদের রাজত্ব হারিয়েছি, তাই না, সে 1757 সালের 23শে জুন, তারপর থেকে এই যে 268 বছর পর্যন্ত আমাদের দেশের রাজনীতি কিন্তু অস্থিতিশীল। আপনি দেখেন আমার কাছে অস্থির লাগে এরকম যে মাঝে মধ্যে আমার নিজেকেই মনে হয় ট্রমায় মধ্যে পড়ে চলে যাচ্ছে, অন্য কোথাও চলে যাচ্ছে। কারণ কি, সকালে উঠলে পেপার দেখলেই মাথা খারাপ, নিউজ শুনলেই মাথা গরম হয়ে যায়, মানে নানানভাবে দেশের প্রত্যেকটা নাগরিক কিন্তু ট্রমারাইজড হয়ে আছে। তো এটা কি একটা রাষ্ট্রে থাকতে পারে? একটা রাষ্ট্রের নাগরিক তার সুচিন্তিত মতামত, সে ঠান্ডা মাথায় চলবে, সে বাজার করবে, সংসার করবে, আপনি সেটা পারছি না তো। বিগত 54 বছরে আমরা পারিনি। কোনো নাগরিকের নির্বাচন হলে এটা হবে, এটা আমরা আশা করছি এজন্য যে সেখানে সংসদে যে এখন যেরকম 30% ভোট পেয়ে সে যা মনে চায় তাই করছে, ঘাট নিচ্ছে, সব কিছু দখল করছে। আপনি দেখেন বিগত সময়গুলোতে আপনি ট্রান্সপোর্ট ব্যবসা একচ্ছত্র চলছে, হাট একচ্ছত্র চলছে, টেন্ডার একচ্ছত্র চলছে সব জায়গায়। এটা যদি আপনি পিআরে হয় সংসদে, এই যখন 100% নির্বাচিত ভোট যারা ভোট দিয়েছে তাদের প্রতিনিধি যখন সংসদে থাকবে, তখন একচ্ছত্র কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না, তখন একটা ভারসাম্য সমাজে তৈরি হবে, রাষ্ট্রে তৈরি হবে। এজন্য আমরা একটু হাবিব ভাই কাছে যেতে। হাবিব ভাই,
25 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন হচ্ছে। ডাকসু জাকসুর সেই বিষয়টি কি অনুসরণ হবে ছাত্র দলের, নাকি ছাত্র দলের ভূমিদশ বিজয় আমরা দেখব? না, আমি এখানে নাকি সেখানে আবার শিবিরের পরিষ্কার বলতে চাই, ভূমিদশ বিজয়। ছাত্রদল 15.5 বছর ক্যাম্পাসে ছিল না। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো হলে ছাত্রদের একটা সিট বরাদ্দ নেই। 1 বছর হলো এই সরকার আসার পরে ফার্স্ট ইয়ার ছেলেদের তো 5 আগস্টের পরেও কিছু করতে পারে কেন হবে? 5 আগস্ট পরে ফার্স্ট ইয়ার ছেলেদের যারা ভর্তি হয়েছে তাদেরকে সিট দিবে এখন? সেকেন্ড ইয়ারে না হলে সিট পাওয়া মুশকিল। একটা সিটও নেই, একটা আসনও নেই কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো হলে। যে ছাত্রদল করে তো হলে থাকতে পারে না, ক্যাম্পাসে মিছিল করতে যেতে পারে না। এখন এই ছেলেটা যে বসবে কার কাছ থেকে, কার কাছে বসবে? যে কারণে এখানে বড় একটা গ্যাপ হয়েছে, অনেক বড় গ্যাপ হয়েছে। কিন্তু ছাত্র শিবিরের ওই সুযোগটা, তারা যেহেতু ছাত্রলীগের ভিতরে মিশেছিল, তারা ছাত্রলীগের ব্যানারে থাকতে তারা ছাত্র শিবিরের কাজ করতো। ছাত্রলীগের মিছিলে তো তারা যেত না, মিছিলে থেকে ছাত্র শিবিরের কাজ করতো, ওইটা করতো গোপনে, এমনি মিছিলে যেত। এই গেল, এটা তাদের একটা এখানে অ্যাডভান্টেজ হয়ে আছে। আগে তারা মানে আগে থেকে আপনারা আগে 100 মিটার দৌড়ে পৌঁছে, আগে থেকে কি পরাজয় মানতেছে? আমি বলছি এই সম্ভাবনাটা তাদের আছে, আমি পরাজয় মেনে নিচ্ছি। তা কিন্তু আপনি ডাকসু নির্বাচনে আমি দেখেছেন আপনারা আমি এখানে আমাদের জগন্নাথলে ভীষণ ভোট পেয়েছেন, ওখানে সবগুলো ছাত্র দল। এখানে আমাদের না, জগন্নাথল না, আমাদের সব ছাত্র দল না, ওখানে ছাত্র দল 1200 কত ভোট পেয়েছে আর শিবির পেয়েছে 10 ভোট। ওখানে ছাত্রলীগ ভোট দিয়েছে, ছাত্রলীগের ভোট। তাহলে ছাত্রলীগ যদি ভোট দেয় তাহলে কেন আপনারা বলছেন ছাত্র শিবির? না না, ছাত্র শিবিরকে অন্যান্য হলের কথা বলতেছি। এখানে আমরা স্বীকারই করলাম ছাত্রলীগের ভোট দিয়েছে, কিন্তু এত ছাত্র দল নেই। অন্যান্য হলকে তাহলে স্বীকার করেন না কেন? ছাত্রলীগ ভোট দিয়েছে, ছাত্রলীগের 4-5 ভোট ছিল। ওখানে তো একটা ধর্মীয় গোষ্ঠীর লোকজন থাকে না, বা ওই তো তারা ওখানে ছাত্রলীগের তারা বিভিন্ন, তারা তো আমরা যতটুকু জানতাম জগন্নাথ হলে সবগুলো ছাত্রলীগের ভোট ছিল, বেশিরভাগই ছাত্রলীগ, সবগুলো ম্যাক্সিমাম ছিল, ছাত্রলীগের ছিল, ছাত্রলীগের ছিল, তারা অনেক গেছে। ওইরকম অন্যান্য হলে যে ছাত্রলীগের ভোট ছিল তারা চলে গেছে ওইদিকে, এবং তারা একসাথে যেহেতু মিছিল করেছে তারা, সেই কারণে তারা যখন ক্যাম্পাসে তারা টিকে গেছে, তখন ওরা ওদের সাথী হয়ে গেছে। এইটা হলো বাস্তব, মানতে হবে এই বাস্তবতাটাকে। এখন আমি আমার ভাইকে বলতে চাই, পেয়ার পদ্ধতি হলেই ছোট করে পেয়ার পদ্ধতিতে যদি ভোট হতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। যদি 70 সাল নির্বাচন পেয়ার পদ্ধতি হতো, তখন ওই 70 সালে 24 না 26% ভোট কিন্তু নৌকার বাইরে ছিল, এই দেশ স্বাধীন হতো না। এই পেয়ার পদ্ধতি যখন যাবেন সংসদে, যখন একটা গাঁজা মার্কা নিয়ে যদি দাঁড়ায়, আমি তাদের খারাপ বলতে খায়, তারা 50 লাখ গাঁজা সেবক আছে, গন্ধন সেবক আছে, তারা এখানে 10-15টা সিট পেলো। ওই যদি সংসদে কলকার নিয়ে যদি চলে যায়, আমাদের গাঁজা খাওয়ার অধিকার দিতে হবে। আমাদের পাহাড়ি যারা আছে তারা যদি ওখানে দাঁড়িয়ে যায়, তাদের মতো করে দাঁড়িয়ে তারা সংসদে বলবে যে আমাদেরকে এই বাংলাদেশ থেকে আমাদের আলাদা করে দিতে হবে। এরকম অনেক সময়, এখন ধরেন হিন্দু সম্প্রদায়, তারা ধরেন মিনিমাম 10%, 8-9% ভোট আছে, তারা ভোটটা পাওয়ার পর তারা সংসদে দাঁড়িয়ে বলে আমাদের একটা হিন্দু রাষ্ট্র আমার এই এলাকা আমাদের দিতে হবে। এরকম নানান ধরনের সংকট তৈরি হবে। তার চেয়ে বড় সংকট যেটা অর্থনৈতিকভাবে বাংলাদেশ পিছিয়ে আছে, সরকার এই বেলা একটা হবে, ওই বেলা একটা হবে। আপনার অনেক বিশ্লেষণমূলক বক্তব্য হয়তো আরো দীর্ঘ হবে, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। দর্শক, এর মধ্যে আমরা শেষ করতে যাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠান চ্যানেলসের। আগামীকাল একই সময়ে চ্যানেল সংলাপ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানাচ্ছে। আজকে যারা আলোচনায় ছিলেন, হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, যুব মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান।